বন্ধুরা 2022 সালে ট্রেনের ড্রাইভার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান এই দুটো পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকান্সি বেরোতে চলেছে। সব থেকে কমও যদি আমরা ধরে নিই মিনিমাম 20 থেকে 25,000 ভ্যাকান্সি কিন্তু থাকবে এবং সব থেকে বেশি আশা করা যাচ্ছে 30 থেকে 40,000 ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য বেরোতে চলেছে। যদি তোমরা প্রশ্ন করো দাদা কোন মাস নাগাদ বেরোতে পারে, মোটামুটি যা আপডেট পাওয়া যাচ্ছে আন্দাজ করা যেতে পারে এপ্রিল বা মে মাস নাগাদ কিন্তু তোমাদের এই ভ্যাকান্সিটা আউট হয়ে যাবে বা অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমাদের আউট হয়ে যাবে। দেখো বিগত কয়েক বছর যদি আমরা খেয়াল করে দেখি, লাস্ট তোমাদের পরীক্ষা হয়েছিল 2018 সালে, তার আগে হয়েছিল তোমাদের 2014 সালে, তার আগে হয়েছিল তোমাদের 2010 সালে। অর্থাৎ আমরা যদি ফলো করি আমরা দেখতে পাচ্ছি 4 বছর অন্তর অন্তর কিন্তু আরআরবি তার পরীক্ষাটা নিচ্ছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান এই দুটো পোস্টের জন্য যে ভ্যাকান্সি বেরোয় 4 বছর অন্তর অন্তর বেরোচ্ছে। তো 2018 সঙ্গে যদি আমরা 4 যোগ করি আমাদের হয়ে যাচ্ছে 2022, অর্থাৎ আমরা 100% এটা ধরে নিতে পারি যে 2022 সালে কিন্তু ভ্যাকান্সি বেরোচ্ছে এবং বিভিন্ন সোর্স থেকে যে খবরগুলো উঠে আসছে 2022 সালে একদম 100% তোমরা শিওর থাকো তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান এই দুটো পোস্টের জন্য 100% খুব বেশি পরিমাণে ভ্যাকান্সি বেরোতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে মেনলি আলোচনা করব যে তুমি ট্রেনের ড্রাইভার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই পদে কিভাবে চাকরি পেতে পারো। এবং ভিডিওর শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি সবথেকে মজার ব্যাপার যেটা এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান এই দুটো পোস্টের জন্য যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা তোমরা কিন্তু বাংলা ভাষায় দিতে পারবে। অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা হিন্দি বা ইংলিশটাকে ভয় পাও, সেক্ষেত্রে তোমাদের জন্য একটা আনন্দের খবর, তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো আজকে আমরা বিস্তারিতভাবে জানবো যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ট্রেনের ড্রাইভার হতে গেলে তোমার কত বয়স থাকা প্রয়োজন, এডুকেশন কোয়ালিফিকেশন কী কী তোমার থাকা প্রয়োজন, কোন কোন পদ্ধতির মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, কতগুলো ধাপ থাকে, পরীক্ষার এক্সামের প্যাটার্ন এবং সিলেবাস তোমাদের কি থাকে, পার মান্থ অর্থাৎ তোমরা যখন জয়েনিং করবে পার মান্থ তোমরা কত টাকা স্যালারি পেতে পারো, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় কত টাকা ফিস দিতে হবে, চলো এক এক করে সমস্ত কিছু আমরা খুব দ্রুত জেনে নেবো। ঠিক আছে, চলে আসি আমরা প্রথম পয়েন্ট, তোমার কত বয়স হওয়া প্রয়োজন। দেখো তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে মিনিমাম তোমার হওয়া চাই 18, ম্যাক্সিমাম তোমার বয়স হওয়া চাই 28। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি বয়স টোটাল 3 বছরের ছাড় পাবে। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু বয়সে টোটাল 5 বছরের ছাড় পাবে। এই হচ্ছে তোমাদের বয়সের ব্যাপার। ওকে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন। অনেকেই মনে করে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ট্রেনের ড্রাইভার হতে গেলে মনে হয় অনেক কিছু যোগ্যতা লাগে, সেটা কিন্তু একেবারেই না। সিম্পল তুমি যদি মাধ্যমিকের পরে আইটিআই করো বা মাধ্যমিকের পর তুমি যদি ডিপ্লোমা করো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই তোমার আইটিআই বা ডিপ্লোমা হোক, যে কোর্সই তুমি করো না কেন তোমাকে অবশ্যই টেকনিক্যাল রিলেটেড কোনো কিন্তু কোর্স করতে হবে। ঠিক আছে, মাধ্যমিকের পর তুমি যদি আইটিআই বা ডিপ্লোমা করো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া ধরো তুমি উচ্চ মাধ্যমিকের পর কোনো একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স করছো, টেকনিক্যাল কোনো কোর্স করছো, সেক্ষেত্রেও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এক কথায় খুব সহজে বললে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যে কোনো টেকনিক্যাল কোর্স বা ডিগ্রি কোর্স তুমি যদি করে নাও তাহলেই তুমি আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কী কী অপশান আছে, আইটিআই অথবা ডিপ্লোমা অথবা ব্যাচেলার কোনো ডিগ্রি কোর্স। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আরও একটা বিষয় আছে, ধরো তুমি যদি ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে থাকো সেক্ষেত্রে কোন কোন শাখা থেকে তোমাকে করতে হবে। ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, অটোমোবাইল আছে এবং মেকানিক্যাল আছে। এই শাখাগুলোর যে কোনো একটা শাখা থেকে তুমি যদি ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি কোর্স করো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া যদি আমি আইটিআইয়ের কথা বলি সেক্ষেত্রে আইটিআইতে কিন্তু অনেকগুলো ভাগ আছে, যেমন তোমরা দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে, টার্নার আছে, মেশিনিস্ট আছে। চার্টের মধ্যে যে যে আইটিআই কোর্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে যে কোনো একটা শাখায় তুমি যদি আইটিআই করো তাহলেই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ট্রেনের ড্রাইভার এই পদের জন্য তুমি আবেদন করতে পারছো। আশা করছি খুব সহজে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশনটা বুঝে গেলে যে তোমার কী কী থাকার প্রয়োজন। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস পে করতে হবে। তো দেখো অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইন, আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ফিসের কথা যদি বলি, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় অনলাইনে 500 টাকা কিন্তু পে করতে হবে। এছাড়া তুমি যদি ফিমেল, এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় 250 টাকা ফিস পে করতে হবে। দেখো এক্ষেত্রে আরও একটা বিষয় আছে, যারা জেনারেল তুমি ধরো ফর্ম ফিল আপের সময় 500 টাকা পে করলে তুমি যদি এক্সাম দাও অর্থাৎ তুমি যদি পরীক্ষায় বসো তাহলে তুমি কিন্তু পরে 250 টাকা আবার রিটার্ন পেয়ে যাবে। এছাড়া যারা পরের লাইনে আছে অর্থাৎ ফিমেল, এসসি, এসটি এবং ওবিসি
ওবিসি তোমরা কিন্তু পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবে। অবশ্যই তুমি যদি পরীক্ষায় বসো তাহলেই পাবে, পরীক্ষায় যদি তুমি না বসো তাহলে কিন্তু টাকাটা রিটার্ন পাবে না, ঠিক আছে। এরপরে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিয়েছি তোমরা কিন্তু চাইলে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। এছাড়া তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় টোটাল 15টা ল্যাঙ্গুয়েজ পাবে, তার মধ্যে বাংলাও পেয়ে যাবে। বাংলা ছাড়া তুমি যদি অন্য কোনো ভাষায় পরীক্ষা দিতে চাও, ইংলিশ অথবা হিন্দি, সেটাও কিন্তু তুমি দিতে পারবে, ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের সিলেকশন অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়ার কতগুলো ধাপ থাকে। তো দেখো এক্ষেত্রে প্রধানত এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে 4টে ধাপ থাকে। প্রথম ধাপ তোমাদের সিবিটি 1 হবে। সিবিটি কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাকে কিন্তু অনলাইনে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। এরপরে দ্বিতীয় ধাপে আরও একটা সিবিটি হয়, যাকে আমরা বলবো হচ্ছে সিবিটি 2। এই দুটো ধাপ তোমার যদি পার হয়ে যায়, 3 নম্বর ধাপে তোমাদের থাকে হচ্ছে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এই বিষয়টা একটু পরেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তী ধাপে যেটা তোমাদের থাকে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। এই সমস্ত ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও, একদম শেষে তোমার কিন্তু ফাইনাল একটা মেরিট লিস্ট তৈরি হয়, এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তারপরে তোমাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, এবং ট্রেনিং কমপ্লিটের পর সরাসরি তুমি কিন্তু জয়েনিং করবে। চলো এক এক করে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আমরা জানবো যে সিবিটি 1 এক্সামে তোমাদের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি থাকে। তো দেখো সিবিটি 1 যে এক্সামটা হবে সেক্ষেত্রে তোমাদের টোটাল পরীক্ষার নম্বর থাকবে হচ্ছে 75, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। 1 ঘন্টা তোমাদের পরীক্ষার টাইম থাকবে, এবং অবশ্যই এক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 1/3। খুব সহজে বললে 3টে কোশ্চেন তুমি যদি ভুল করো, সেই 3টে কোশ্চেনের নম্বর তো তোমার যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যতগুলো তুমি সঠিক করেছো তার থেকে তোমাকে কিন্তু আরও 1 নম্বর মাইনাস করে নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। এক্সামের প্যাটার্ন এবং সিলেবাসের কথা যদি আমি তোমাদের বলি, ম্যাথামেটিক্স থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকে, জেনারেল সায়েন্স থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকে, এছাড়া তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 10টা কোশ্চেন থাকে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল 75টা কোশ্চেন হচ্ছে, প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি পাবে 1। এইভাবে টোটাল আমাদের পরীক্ষা হচ্ছে কত নম্বরের? 75 মার্কসের, ঠিক আছে। অবশ্যই এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন হবে, এবং আমি আগেই বলেছি যে তোমাদের কম্পিউটারে বসে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমি লিখে রেখেছি কোয়ালিফাইং মার্কস কত। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এক্ষেত্রে মিনিমাম 40% স্কোর তোমাকে করতে হবে, তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। এছাড়া তুমি যদি ওবিসি বা এসসি হয়ে থাকো, তাহলে তোমাকে মিনিমাম 30% স্কোর করতে হবে, তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে। এছাড়া তুমি যদি এসটি ক্যান্ডিডেট অর্থাৎ শিডিউল ট্রাইব হয়ে থাকো, সেক্ষেত্রে মিনিমাম 25% স্কোর তুমি যদি করতে পারো, তাহলে তুমি কিন্তু পরবর্তী ধাপে যেতে পারবে। এছাড়া আর একটা বিষয় তোমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে এই সিবিটি 1 এক্সামের যে নম্বর, সেটা কোনোভাবেই ফাইনাল যে সিলেকশন বা ফাইনাল যখন যে মেরিট লিস্ট তৈরি হবে তাতে কোনো রকম কিন্তু যোগ হবে না। তোমাকে জাস্ট এটা কি করতে হবে? পাস করতে হবে বা কোয়ালিফাই করতে হবে, তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। দ্বিতীয় ধাপ তোমাদের কি? দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের সিবিটি 2 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 2। সিবিটি 2তে একটা বিষয় আছে, টোটাল যত সিট থাকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে তোমাদের টোটাল সিট আছে 1000টা, ঠিক আছে। তাহলে কি করা হবে? এর 15 গুণ, অর্থাৎ কত হচ্ছে? 15,000 ছাত্রছাত্রীকে কি করা হবে? এই সিবিটি 2 এক্সামে বসতে দেওয়া হবে, অর্থাৎ যত সিট আছে তার 15 গুণ ছাত্রছাত্রী সিবিটি 2 এক্সামে বসতে পারবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে দুটো বিষয় আছে, একটা হচ্ছে পেপার 1 বা তোমরা বলতে পারো পার্ট এ, আর একটা হচ্ছে তোমাদের পার্ট বি। দুটো পার্টে কিন্তু সিবিটি 2 হয়। পার্ট এতে দেখো কি থাকে, তোমাদের ম্যাথামেটিক্স থেকে 25টা কোশ্চেন থাকে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে 25টা কোশ্চেন থাকে, এছাড়া তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং বেসিক সায়েন্স থেকে 40টা প্রশ্ন থাকবে, এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 10টা প্রশ্ন থাকে। এইভাবে টোটাল কিন্তু তোমাদের পার্ট এতে 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। টাইম থাকে তোমাদের হচ্ছে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। নেগেটিভ মার্কিং সেম থাকে, অর্থাৎ সিবিটি 1 এক্সামে 1/3 যেমন ছিল, এক্ষেত্রেও কিন্তু 1/3 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফাইং মার্কস যেটা দিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, তুমি যদি জেনারেল হয়ে থাকো 40% তোমাকে মিনিমাম করতে হবে, মানে স্কোর করতে হবে, তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে। ওবিসি এসসিদের জন্য 30% এবং এসটিদের জন্য হচ্ছে 25%, তাহলে তুমি পরবর্তী ধাপে যেতে পারবে। পরবর্তী ধাপে যাওয়ার আগে পার্ট বিতে যে কোশ্চেন প্যাটার্নটা আছে সেটা চলো জেনে নেওয়া যাক। পার্ট বিতে তোমাদের কিন্তু টোটাল 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের পরীক্ষা হয়। টোটাল পরীক্ষার যে নম্বর থাকে সেটা হচ্ছে 75 মার্কস। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পার্ট বি হবে, এটা কিন্তু তোমাদের যে ট্রেড, অর্থাৎ যে ট্রেড নিয়ে বা যে ডিপার্টমেন্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো, কথা ধরে নিচ্ছি, ধরো তুমি আইটিআই করেছো ইলেকট্রিশিয়ান থেকে, তাহলে তোমার ট্রেড থেকে কোশ্চেন হবে। কেউ হয়তো করেছে মেকানিক্যাল থেকে, তাহলে তার মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন হবে। অর্থাৎ এই যে 75 নম্বর কি হবে, তোমার যে ট্রেডে তুমি পড়াশোনা করেছো সেই ট্রেড থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করা হবে। এক্ষেত্রে এই 75-এর মধ্যে মিনিমাম 35% তুমি যদি স্কোর করো, তাহলে তুমি কি করতে পারছো? পরের ধাপে যেতে পারছো। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ফাইনাল যখন মেরিট লিস্ট তৈরি হবে, সেক্ষেত্রে কোনটা থেকে তৈরি হবে? 100 নম্বর।
এই 100 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ তারপর সবথেকে বেশি পরিমাণে নির্ভর করছে তোমার কিন্তু ফাইনাল সিলেকশন। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে CBT 2 এক্সামের ব্যাপারটা তোমাদের কি থাকছে। পার্ট এতে তোমাদের পরীক্ষা হচ্ছে 100 নম্বরের, পার্ট বিতে তোমাদের পরীক্ষা হবে 75 নম্বরের, অর্থাৎ টোটাল আমাদের হয়ে যাচ্ছে 100 যোগ 75 কত হয়ে যাচ্ছে 175 নম্বর। এটা হচ্ছে তোমাদের CBT 2 এক্সামের টোটাল মার্কস, ঠিক আছে। পার্ট এতে তোমাদের টাইম থাকবে হচ্ছে 1.5 ঘন্টা, পার্ট বিতে তোমাদের টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা। টোটাল তাহলে কত হয়ে যাচ্ছে CBT 2 এক্সাম আমাদের হয়ে যাচ্ছে 2.5 ঘন্টা। আশা করি খুব সহজে তোমরা বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। এই ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও, পরবর্তী ধাপে তোমার যেটা হবে সেটা হচ্ছে CBAT অর্থাৎ কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, বা এটাকে আমরা সহজে বলতে পারি যে সাইকো টেস্ট, অর্থাৎ তোমার ব্রেনের পাওয়ার কেমন, তুমি সব কিছু সিদ্ধান্ত ঠিকঠাক মতো নিতে পারো কিনা, এই সমস্ত, অর্থাৎ তোমার বিচারে বিশ্লেষণ করার ক্ষমতা কেমন, এই সমস্ত ব্যাপারে কিন্তু তোমাদের সাইকো টেস্ট হবে, কম্পিউটার বেসড হবে। এক্ষেত্রে টোটাল তোমাদের নম্বর থাকে হচ্ছে 42 নম্বর, ঠিক আছে। এই 42 নম্বরের ওপর তোমাদের কিন্তু CBAT অর্থাৎ কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হবে। এরপরে আমরা চলে আসি তোমার ফাইনাল সিলেকশনটা কিভাবে হবে। তো দেখো, ফাইনাল সিলেকশন তোমার নির্ভর করছে এই CBT 2 এক্সামে যে পার্ট এতে যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ এই 100 নম্বরের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষে যে কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট হলো এই 42 নম্বরের ওপর, অর্থাৎ টোটাল কত হচ্ছে, এদিক থেকে হচ্ছে আমাদের 100 আর এদিক থেকে হচ্ছে 42। এই 142-এর মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর নির্ভর করছে তোমার ফাইনাল সিলেকশন। এছাড়া তোমরা যদি প্রশ্ন করো দাদা CBT 2 এক্সামে যে পার্ট বি ছিল এখানে যে 75 নম্বরের পরীক্ষাটি দিলাম সেটা কোথায় গেল, অ্যান্সার হচ্ছে এই 75 নম্বরও কিন্তু কোয়ালিফাইং একটা নেচার। এক্ষেত্রে কোনো রকম নম্বর কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। ফাইনাল মেরিট লিস্ট কোন কোন নম্বরের উপর থেকে হবে, এই পার্টের 100 নম্বর এবং একদম শেষে যে 42 নম্বর এর উপর থেকে এই 142-এর মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর নির্ভর করছে তোমার ফাইনাল সিলেকশন। একদম শেষে একটা মেরিট লিস্ট তৈরি হয় এবং সেই মেরিট লিস্টের কাট অফ অনুযায়ী যদি তোমার নম্বর সেই কাট অফের থেকে বেশি থাকে তাহলে তুমি খুব সহজে ধরে নাও যে তুমি চাকরিটা পেয়ে গেছো, ঠিক আছে। এর পরবর্তী ধাপ যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, অর্থাৎ তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে যা যা ডকুমেন্টস তুমি সাবমিট করেছো সেগুলো তোমাকে ম্যানুয়ালি চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু মেডিকেল টেস্ট করা হবে। তো মেডিকেল টেস্টের ক্ষেত্রে আমি আগে বলবো যে তোমরা যারা ভাবছো যে পরীক্ষা দেবে আগে যে কোনো একটা হসপিটালে গিয়ে ভালো মতন মেডিকেল টেস্ট করে নাও, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ধাপ পার করে যাওয়ার পর একদম শেষে গিয়ে মেডিকেল টেস্টে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা বাদ হয়ে যায়। আমার একটা বন্ধুর সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো তুমি চাইলে কিন্তু আগে মেডিকেল টেস্ট করে নিতে পারো। মেডিকেল টেস্টে বিশেষ করে তোমার কিন্তু চোখের দৃষ্টিশক্তিটাকে দেখা হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু চেস্টের এক্সরে এছাড়া বিভিন্ন রকম যে মেডিকেল টেস্টগুলো আছে সেগুলো তোমাদের করা হবে। সম্ভব হলে আমি স্ক্রিনে একটা চার্ট দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে মেডিকেল টেস্টে তোমাদের কী কী বিষয় থাকে। তো আশা করছি খুব সহজে তোমরা এতদূর বুঝতে পারলে। চলো এরপরে চলে আসি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। তো দেখো, স্যালারির ক্ষেত্রে আমি লিখে রেখেছি টোটাল হচ্ছে 37,000 টাকা পার মান্থ অ্যাপ্রক্স, অর্থাৎ তোমাদের বেসিক পে HRA DA TA সমস্ত কিছু মিলিয়ে ইন হ্যান্ড একদম শুরুতেই তুমি যে স্যালারি পাবে সেটা মোটামুটি ধরে নাও 35,000 থেকে 37,000 টাকা কিন্তু পার মান্থ তোমার একটা স্যালারি থাকবে। এরপরে যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে, অর্থাৎ তুমি যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে প্রমোশন হয়ে তুমি যখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং তারপরে যখন সরাসরি লোকো পাইলট হয়ে যাবে তখন কিন্তু তোমার স্যালারিটা অটোমেটিক্যালি প্রায় 1 লাখের কাছাকাছি চলে যাবে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যখন এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চাকরিতে যোগদান করছো তখন কিন্তু তুমি গ্রুপ সি পদে যোগদান করছো। আমরা প্রত্যেকেই জানি যে রেলের 4টে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে গ্রুপ সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি। তো গ্রুপ সি অনুযায়ী তোমরা কিন্তু প্রথমে স্যালারিটা পাবে। তো আশা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব সহজে তোমরা বুঝতে পারলে। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমার মনে এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ফাইনাল যখন নোটিফিকেশন বেরোবে খুব দ্রুত আমি তোমাদের জানিয়ে দেবো। কাজে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।